এবার বিএলওদের বিক্ষোভের আরেকটা ছবি দেখায়। কোলাঘাটের বিডিও অফিস, সেখানে বিএলওদের বিক্ষোভ। কিন্তু ট্রেনিং এর সময় বিএলওদের একাংশ যারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, কিন্তু কি কারণ, কেন এই বিক্ষোভ দেখানো হচ্ছে, আরো ডিটেল জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। বিএলওদের বিক্ষোভ কোলাঘাটে বিডিও অফিসে, এই বিএলওদের বিক্ষোভের কারণ কি? ট্রেনিং তো চলছিল, কিন্তু হঠাৎ করে কেন এই বিক্ষোভ সুজিত? বিএলওদের একাংশ কি কারণে এই বিক্ষোভ দেখালেন, তারপর কি হলো? সোনিয়া, দেখো, যেসব নিয়ম জানানো হচ্ছে ট্রেনিংয়ে বা যেসব নিয়ম মানতে হবে বলা হয়েছে বিএলওদের, বাস্তব ক্ষেত্রে কিন্তু যারা বিএলও তারা কিন্তু যখন বাড়ি বাড়ি যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন, রীতিমতো সমস্যায় ভুগছেন। সেই সব সমস্যা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ নেটওয়ার্ক না থাকা, অর্থাৎ নেটওয়ার্ক তো সব জায়গায় একই রকম থাকছে না এবং থাকার কথাও নয়, কিন্তু যেভাবে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যেভাবে কাজ করতে হবে বলে দেওয়া হয়েছে বিএলওদের, তারা কিন্তু গিয়ে সেই কারণে সমস্যায় পড়ছেন। শুধু কি নেটওয়ার্ক সমস্যা তা কিন্তু নয়, অনেক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেটা মানতে গেলে বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্ভব হচ্ছে না ফর্ম বিলি করা বা পূরণ করা। এবং তারা কিন্তু ফেস করছেন, কারা না বিএলওরা, এবং তারা যে ফেস করছেন রীতিমতো ক্ষোভের মুখে পড়ছেন তারা। আর সেই ক্ষোভ কি কারণ সবটাই কিন্তু ট্রেনিংয়ে তারা তুলে ধরলেন এবং বললেন। তারা বললেন যে কিভাবে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এবং সে কারণেই তারা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে গুরুত্ব দিয়ে অন্তত ব্লক প্রশাসন বা বলা যায় জেলা প্রশাসন তাদেরকে বাতলে দিক পথ, কিভাবে তারা এই সমস্যা উতরে তাদের কাজ করতে পারবেন। কিন্তু সমস্যা কিন্তু যথেষ্ট রয়েছে সোনিয়া, কারণ আমরাও জানলাম যেসব কথাগুলো উঠে আসছে, সেখানে যে সমস্যার কথা বলা হচ্ছে, বলা যায় পদে পদে সমস্যা, এবং এরকম কম দিনের মধ্যে তাদের কাজ করতে গিয়ে যে সমস্যায় পড়তে হচ্ছে সেটা বলতে গিয়ে তারা জানাচ্ছেন বাড়িতে গেলে তো পাওয়া যাচ্ছে না, মানুষজন যে থাকছেন তা তো নয়, সব বাড়িতে গিয়ে পাচ্ছেন না, একাধিকবার ঘুরছেন, কিন্তু এদিকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। সমস্যা মিটবে কিভাবে? অবশ্যই সেদিকে নজর থাকবে। সময়সীমা দেওয়া হলো। আমার যে ভোটার সংখ্যা রয়েছে 1197 জন, কিন্তু আমার ফোন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা আমার নেই। যে এন্ট্রি করার ব্যাপারটা টোটালটাই আমার নলেজের বাইরে। ফর্ম এনে দেওয়া বা সংগ্রহ করা সেইটা হয়তো করে বলতে পারবো, কিন্তু এন্ট্রি পক্ষে আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। আগে তো আমাদেরকে জানানোই হয়নি যে এইভাবে এন্ট্রি করতে হবে, আর এন্ট্রি করা মোবাইলে তো যেটা করা অসম্ভব ব্যাপার, যেটা করতে একটা করতে যেখানে প্রায় 40-45 মিনিট সময় লাগছে, যেখানে আমরা টেকনিক্যাল হ্যান্ডসই নয়, মোবাইলে সেইভাবে ব্যবহার করতেও জানি না। এইটা আমরা যখন বিডিও সাহেবকে বলছি আমরা হেল্প করবো, কিভাবে হেল্প করবেন তার কিন্তু কোনো সদুত্তর উনি দেয়নি। এবার আপনাদের কাকদ্বীপের একটা ছবি দেখায়। 460 টাকা দিলেই নাকি নাগরিকত্ব পাওয়া যাবে। হ্যাঁ, আপনি নাগরিকত্ব চাইছেন, 460 টাকা আপনাকে দিতে হবে। এভাবেই একেবারে ক্যাম্প করা হয়েছে, ঘর ভাড়া করে ক্যাম্প করা হয়েছে, আর সেখানে 15 দিন ধরে এই কাজ চলছে। এই ছবিটা হচ্ছে কাকদ্বীপের বাসন্তী ময়দানের যে ছবি আমরা দেখতে পাচ্ছি। কিছু তো প্রমাণপত্র নেই, তাই জন্য এই কার্ড করে দেবে বলছে, তাই এখানে জমা কার্ড করে দেবে নাগরিকত্বের। কত টাকা নেওয়া হয়েছে? 835 টাকা দুজনে। কে নিচ্ছিলেন এখানে? জানি না, ওই লোকগুলোকে চিনিও না এখানে। কেন আপনাদের নেই, ভোটার কার্ড নেই? না না না। টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে? হ্যাঁ, নেওয়া হচ্ছে। কত টাকা? 835 টাকা। স্বাভাবিকভাবে যদি 460 টাকা জমা দেয় আর নাগরিকত্ব পেয়ে যাওয়া যায়, তাহলে তো আবেদনপত্র জমা করতে ক্যাম্পে ভিড় হবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এভাবে কি নাগরিকত্ব দেওয়া যায়? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যা দেখতে পাচ্ছি, এই যে ঘর ভাড়া করা হয়েছে, যে ক্যাম্প করা হয়েছে, একেবারে প্রধানমন্ত্রীর ছবি, অমিত শাহর ছবি দিয়ে ব্যানার করে দেওয়া হয়েছে, কিন্তু এভাবে কি নাগরিকত্ব দেওয়া যায়? হ্যাঁ, দেখো, এখন সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব আছে তারাই কিন্তু প্রায় 15 দিন আগে এইরকম একটি ক্যাম্প করেন, এবং শুধু এই একটি নয়, পাশে আরো একটি ওখানে দোকান ঘর নেওয়া রয়েছে, অর্থাৎ দুটো রুমে কিন্তু কাজ হচ্ছে। যেটা তুমি যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে, একেবারে সেখানে লেখা রয়েছে সিএএ ফর্ম ফিল আপ করা হচ্ছে এটা, এবং সেখানে প্রচুর মানুষজনও কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছে। এবার যখন আমরা গেলাম তখন কিন্তু
দেখতে পেলাম, যেটা যে মানুষদের সঙ্গে যখন কথা বলে বুঝতে পারলাম, শুধু ক্যাম্প করা হচ্ছে সেখানে কিন্তু 60 টাকা করে নেওয়া হচ্ছে, এবং তার যে পাশে আরো একটি যে ক্যাম্প করা হচ্ছে সেখানেও প্রচুর পরিমাণে সিএ ফর্ম কিন্তু পড়ে রয়েছে দেখতে পেলাম অগুছালো ভাবে। সেখানেও সেখানে যেটা অভিযোগ যে সেখান থেকেও কিন্তু 460 টাকা করে। কিন্তু বিশ্বজিৎ, যারা করছিলেন এই ক্যাম্পটা তারা কি বলছেন, কেন করছিলেন? হ্যাঁ দেখো, দ্বিতীয় যে ক্যাম্পটিতে যেখানে টাকাটা নেওয়া হচ্ছিল, আমরা যখন যাই আমাদেরকে দেখে কিন্তু তারা সরাসরি সেখান থেকে কিন্তু চম্পট দিয়ে দেয় একেবারে। সেখান থেকে কাউকে কিন্তু দেখতে পাওয়া যায়নি, এবং স্থানীয় প্রশাসন যখন এই খবরটা যখন পেলেন সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কিন্তু স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়। একেবারে কাজ বন্ধ রাখার কথা বলা হচ্ছে, এবং তাদেরকে যে উপযুক্ত নথি, তারা কি কাজ করছিলেন সেই কাজের উপযুক্ত নথি নিয়ে কিন্তু থানায় দেখা করার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে এই যে সিএ যে ক্যাম্প, যেটা আইন বলবৎ হয়েছে, সেই ক্যাম্পের ফিল আপ চলছিল, পাশের রুমে কি হচ্ছিল তারা সেটা জানেন না, তার দায়িত্ব তাদের নয়, এবং খবর পেয়ে পুলিশ গিয়ে সেই ক্যাম্প বন্ধ করে দেয়। বেশ, বিজেপি মানেই জুমলাবাজি, একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তারা ইনকামের রাস্তা তৈরি করেছে, আর এই সুযোগে তারা সাধারণ মানুষ যারা তাদের থেকে এইরকম ভাবে টাকা তুলছে। এই যে চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তকে আমরা ধিক্কার জানাই, এবং আমরা চিঠি করে নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়েছি। বিজেপি এরকম কোনো দেয় না, কিন্তু সিএ এর ক্যাম্প মানে যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দু শরণার্থী যারা এসছে সেই ফর্ম ফিল আপে সহায়তা করার জন্য এরকম হতে পারে, কিন্তু তার জন্য টাকা পয়সা নেওয়ার কোনো পার্টি থেকে এরকম কোনো নির্দেশিকা নেই। এগরায় অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী কেন? কারণ বাংলাদেশি পরিচয় লুকিয়ে প্রতারণা করেছেন অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী শেখ সত্তার। সেই শেখ সত্তার পলাতক। শেখ সত্তার পলাতক। কিভাবে প্রতারণা সে করত? পুরনো সোনা দিয়ে নতুন গয়না তৈরির নামেই প্রতারণা, এবং টাকার অঙ্কটা কম নয়, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কিন্তু কিভাবে করতো সেই প্রতারণা? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। পঙ্কজ, কতদিন ধরে, একে তো বাংলাদেশি পরিচয় লুকিয়ে এই কাজ সে করতে, এই প্রতারণা কতদিন ধরে চালাতো, কিভাবে চালাতো? দেখো, যে স্থানীয় সূত্রে যেটা খবর, যে গত 4 বছর একটি ঘর ভাড়া করে স্বর্ণ দোকান খুলে ওই ব্যক্তি শেখ সত্তার, যেখানে গত মঙ্গলবার রাত থেকে কিন্তু এই দোকান বন্ধ করে কিন্তু তিনি চম্পট দেয়। এলাকাবাসীরা জানতে পারেন যে যেখানে এতদিন ধরে দোকান করে এসছে এবং পরিচিত, এবং যেখানে অর্জন করেন এবং বিশ্বস্ত অর্জন করেন, তাই অনেকেই কেউ মেয়ের বিয়ে দেবে তার জন্য সোনা তৈরি করার জন্য পয়সা জমা দিয়েছে, আবার কেউ পুরনো সোনাও দিয়েছেন তো নতুন তৈরি করার জন্য। সেক্ষেত্রে রাতারাতি এই শেখ সত্তার নামে ওই ব্যক্তি কিন্তু উধাও হয়ে যায়। যেক্ষেত্রে ঘটনার স্থলে যেখানে স্থানীয় যেখানে গ্রাহকরা তারা আসেন দোকানে, যখন দেখেন তালা বন্ধ, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আসেন ঘটনাস্থলে। এগরা থানার পুলিশ গিয়ে কিন্তু তদন্ত শুরু করছেন। তবে বিষয়টা যেখানে স্থানীয় বাসিন্দাদের দাবি যে তিনি দীর্ঘ 4 বছর ধরে এসে এখানে ব্যবসা করছে, তবে এনার কথাবার্তা কিন্তু একটু আলাদা ধরনের বলে এমনটাই জানাচ্ছেন। যেখানে তারা বলছেন যে যেখানে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে চলছে তড়িঘড়ি, সেক্ষেত্রে এই ব্যক্তি হয়তো বাংলাদেশি বলে মনে করছেন তারা, তাই কিন্তু রাতারাতি তারা ওই ব্যক্তি সোনার গয়না সহ নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে, প্রায় কোটি টাকার অর্থ নিয়ে চম্পট দিয়েছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়েছে এগরা শহর এলাকায়, যেখানে এগরা এই জেঠথান এলাকার বাসিন্দারা তারাও জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে থাকার কারণে বিশ্বস্ত অর্জন করেছে, তাই সোনার পুরনো সোনা এবং নতুন সোনা তৈরি করার জন্য বরাত দিয়েছিলেন অনেক টাকার, কিন্তু তিনি সোনা নিয়ে চম্পট দিয়েছে। এই ইতিমধ্যে এগরা থানার পুলিশ পুরো বিষয়ে ঘটনা তদন্ত শুরু করছে, যেহেতু এই আধার কার্ড নাম্বার অনুযায়ী, আধারের নাম অনুযায়ী এই ব্যক্তির নাম শেখ সত্তার, হুগলি জেলার বাসিন্দা বলে এমনটাই জানাচ্ছে। বেশ, সেদিনকে গয়না নিয়ে গেছি, আর একটা গয়না পুরানো গয়না বানাতে দিয়েছিলাম, দিয়ে সে দেয়নি। 12 গ্রাম সোনা দেওয়া হয়েছিল, দেবে বলে আর দেয়নি আর কি। মানে এই যে চলে যাবে আমরা বুঝতে পারিনি। উনি কোথাকার ব্যক্তি কোনো জানেন না? কোনো জানি না, আমরা জানি যে আমদানি থেকে এসছে, এইখানে থাকতো। মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল, শাটার উঠা ছিল, সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে, মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে। আর সকাল থেকে খোঁজা পড়ছে, সবার গয়নাগাঠি আছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। থানা থেকে লোক এসেছিল, এসে দেখে ওরা চলে গেছে। ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না।
হুগলি বলে না, ধুলাগড় থেকে নেমে যেতে হয়। তিনি যখন এসছে এখানটায় বোধ হয় 5 বছর মতন হয়েছে এখানে দোকান খোলা। তারপরে হঠাৎ সেদিনকে কালকে পরশু দিন সে তার দোকানের এই কাওয়ারটা খোলা আছে সকালবেলা, যখন সবাই চাবে যে দোকানি কোথায় গেছে, দোকানি খুঁজে খুঁজে সব আউট। তারপরে লোকগুলো এসছে, আসার পরে বলছে কে বলছে আমার 4 লাখ, কে বলছে আমার 6 লাখ, কে বলছে আমার 7 লাখ, এইরকম করে সবাই কাছ থেকে সে টাকা ঝেড়েছে। আর গয়নাগাটিও ছিল। আমাদের বাঙালি হলে একটু কথাটা আলাদা রকম, আর তাদের কথা একটু মানে উড়ান ভাবের, মানে বাংলাদেশের মতন কথা। এসআই চলছে, ওই ভয়ে সে তিনি হয়তো আউট হয়ে গেছে।